সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি পাঠ করছিলাম। গার্হস্থ্য বিজ্ঞান হতে আমরা প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা এর আগের ক্লাসে পাঠ 1, পাঠ 2, পাঠ 3 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পাঠ 4 অর্থ, সময় ও শক্তি এই তিনটি গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে আলোচনা করব। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের প্রতি ক্লাসে একটি নীতি বাক্য আমি তোমাদেরকে শোনাই, বলি যে তোমরা যেন সেই নীতি বাক্যটা মেনে চলো। এইবারও যথারীতি একটা নীতি বাক্য বলছি, চেষ্টা করবে সেটা মেনে চলতে। আমরা এই যে ক্লাসটা করব, এই ক্লাসটাও আমি তোমাদেরকে সেই জিনিসটাই দেখানোর বা বোঝানোর চেষ্টা করব যে সময়ের সদ্ব্যবহার তোমরা করবে। সময়কে কখনো হেলাপেলা করবে না। সময়কে হেলাপেলা বলতে আসলে সময় যে তোমার যে নির্দিষ্ট কাজ, সেই নির্দিষ্ট কাজটা তুমি সময়ের মধ্যে শেষ করবে। তোমার এখন কাজ হচ্ছে পড়ালেখা করা, যে ধর্মীয় যে নৈতিকতা, সেই নৈতিকতাগুলো তোমার নিজের ভিতরে অনুশীলন করা, অনুধাবন করা, সেই বিষয়গুলো তুমি মাথায় রাখবে। তুমি অবশ্যই মাঠ জুড়ে দাপিয়ে খেলবে, কিন্তু তোমার সময়টা এই সব কিছু না করে অযথা কোনো মূল্য ছাড়া, কোনো ভিত্তি ছাড়া, যেটা আমরা হেলাফেলায় নষ্ট করি, সেরকম যেন না করি। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মূল্য আমরা যদি দিতে না পারি, এই সম্পদের সঠিক ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু জীবনটা অনেকখানি ব্যর্থ হয়ে যায়। আমরা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে চাই, তাই সময়ের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আজ মূল ক্লাসটায় চলে যাই। আজ আমাদের পাঠ্য বইয়ে পাঠ 4 যে টপিকসটা নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে অর্থ, সময়, শক্তি। অর্থ, সময়, শক্তি এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ গৃহের জন্যে। প্রতিটা গৃহেই কিন্তু এই সম্পদগুলো থাকে, কোনো না কোনোভাবেই থাকে, কোনো না কোনো পরিমাণ থাকে। অর্থ প্রতিটা পরিবারই আছে, কম বেশি, মাঝারি, অল্প, যে কোনোভাবেই হোক থাকে, আছে, থাকতে হয়। সময়ও ঠিক একই রকম। প্রতিটা পরিবার, প্রতিটা মানুষের জন্য যদিও সময় একইভাবেই আসে, একই রকমই আসে, কিন্তু যার যার ব্যবহারের উপরে অনুযায়ী সেটা তারতম্য ঘটে। তারপর হচ্ছে শক্তি। এই শক্তিটাও সবারই কাছে আসে বিভিন্নভাবে, বিভিন্ন রকম, অর্থের মতো, মানে একই রকম একইভাবেই আসে না। যার যার শারীরিক সামর্থ্যের উপর নির্ভর করে শক্তিটা আসলে আসে। তো এই জন্য কারো কাছে বেশি, কারো কাছে কম, এটা থাকে। এক একজনের কাছে এক এক রকমভাবেই শক্তিটা থাকে। আজ আমরা এই 3টে গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে এই 3টা বিষয় নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তোমরা আমার যে ক্লাস সেটা দেখার পাশাপাশি অবশ্যই তোমাদের পাঠ্য বইটাও দেখবে। এখানে বলছে যে অর্থ, সময়, শক্তি এই 3টি মূলত প্রধান গৃহ সম্পদ। প্রতিটি পরিবারে এইসব সম্পদ কম বেশি বিভিন্ন রূপে থাকে। এই সম্পদগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন লক্ষ্য অর্জন করে থাকি। সম্পদের সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি সম্পদই সীমিত। এই সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পারিবারিক লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব। প্রথমেই আছে অর্থ। অর্থ এমন একটি বস্তুগত সম্পদ যেটা ছাড়া মানুষ আসলে তার চাহিদার পূরণ করতে সমর্থ হয় না। তো এই অঢেল মানুষের চাহিদাটা পূরণ করার জন্য আমাদের যে জৈবিক চাহিদাগুলো আছে, সেই জৈবিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের কিন্তু অর্থের প্রয়োজন।
তো অর্থ হলো বিনিময়ের একটা মাধ্যম, মানে অর্থের মাধ্যমে কিন্তু আমরা পণ্য দ্রব্য কী করি, লেনদেন করি, বা পণ্যের বিনিময়ে আমরা অর্থ দিই, বা অর্থের মাধ্যমেই আমরা কিন্তু পণ্যের যে মালিকানা, আরেকজনের কাছে মালিক থাকে, আমি অর্থ দিলে সেটা আমার মালিকানাধীন চলে আসে। এই যে মালিকানা, এটা কিন্তু অর্থের মাধ্যমেই সম্ভব হয়। অর্থের মাধ্যমেই কি হয়, পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। হস্তান্তরিত মানে একজন থেকে আরেকজনের কাছে যাওয়া, পণ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে এটি কাজ করে। অর্থাৎ অর্থের মাধ্যমে আমরা পণ্যটা বিনিময় করি। তারপর হচ্ছে অর্থ হচ্ছে যে মূল্যের পরিমাপক। কোনো একটা বস্তু, এই বস্তুটা কত পরিমাণ মূল্য হবে সেটা কিন্তু অর্থের মাধ্যমে আমরা পরিমাপ করি। মূল্য মানে মূল্যটা আমরা অর্থর মাধ্যমেই পরিমাপ করছি, অন্য কিছুর বিনিময়ে না। মানে আমি এটা 5 টাকা, সব কিছুতে টাকা বলছি, অর্থ, বা পাউন্ড বলছি, ডলার বলছি, অর্থ বলছি, কিন্তু বলছি না যে এটার বিনিময়ে 5 কেজি চাল পাওয়া যাবে। দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কথা বলছি না আমি, তাহলে বলছি যে অর্থই হচ্ছে মূল্য পরিমাপকের মাধ্যম। মূল্যের পরিমাপ কত, কী পরিমাণ এটার মূল্য, সেটা কিন্তু অর্থের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি। অর্থের মাধ্যমেই কিন্তু ঋণ পরিশোধ করা হয়। অর্থ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য, যে অর্থকে আমরা এজন্যই বেশি পছন্দ করি, যে অর্থের মাধ্যমে কিন্তু আসলে ক্ষমতাটা অর্জন করা যায়। যার অর্থ থাকে, দেখা যায় যে সে অন্যকে ঋণ দিচ্ছে। এই ঋণ দেওয়ার একটা কিন্তু খুব মজার বিষয় হচ্ছে যে এই ঋণ যে দেয় সে কিন্তু অন্যকে নিজের আয়ত্তে এনেছে এরকম একটা ভাব নিয়ে আসে। তো যে ঋণ নেয় সে কিন্তু আবার ঋণ পরিশোধ করে কিন্তু এই অর্থের মাধ্যমে। এই জন্য অর্থটা এটা গুরুত্বপূর্ণ। এজন্য অর্থকে আমরা আসলে যথাযথভাবে ব্যবহারও করতে হবে। অর্থ উপার্জন করছি বা অর্থ আছে বলেই আমি যদি এর হেলাফেলা করি বা এর যথাযথ ব্যবহার না করে এটাকে যদি আমি যেন তেনভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু এটা একদিন শেষ হয়ে যাবে। সব সম্পদই এরকম, যেটার যথাযথ ব্যবহার হয় না সেটা কিন্তু আর থাকে না। সেই জন্য সব সম্পদকে যত্ন করতে হয়। অর্থ সেরকম, অর্থকেও যত্ন করতে হয়। তারপর বলছে যে সঞ্চয়ের ভাণ্ডার। আমরা আরেকজনকে যে ঋণ দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আমার কাছে যেহেতু অর্থ গচ্ছিত আছে, আমার কাছে যদি অর্থ গচ্ছিত না থাকে আমি অন্যকে ঋণ দেওয়ার প্রশ্নই আসে না, অন্য কেউ আমার কাছে ঋণ চাইতেও আসবে না যদি আমার কাছে অর্থ গচ্ছিত না থাকে। তো এই অর্থ গচ্ছিতটাই হচ্ছে যে আমরা বলছি সঞ্চয়ের একটা ভাণ্ডার। এই অর্থই মাধ্যমে আমরা কিন্তু সঞ্চয় করতে পারছি। সঞ্চয়ের মাধ্যমে নিজেকে আমার সঞ্চয়, যার সঞ্চয় বেশি আছে সেই কিন্তু নিজেকে বেশি অনেক বেশি ক্ষমতাসীন বা অনেক বেশি ক্ষমতাবান বলে ধরে নিচ্ছে। এই অর্থটাকেই আমাদের সেজন্য যত্ন করতে হবে, যথাযথ ব্যবহারে নিশ্চিত করতে হবে। যেটা প্রয়োজন নেই, যেটার অহেতুক খরচ, সেই রকম বিষয়গুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে। কারণ আমরা ওই যে বললাম যে সম্পদ হচ্ছে সীমিত। আজ মনে হচ্ছে যে আমার কাছে অঢেল সম্পদ আছে, আজ মনে হচ্ছে যে আমার কাছে অঢেল অর্থ আছে, এই অর্থ কখনো শেষ হবে না, কিন্তু এটা ভুল। সম্পদের যদি আমরা সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু সম্পদ দিয়ে আমাদের অসীম 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 চাহিদা কখনোই ফুরাবে না। সেই জন্য অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একজন দক্ষ গৃহিণী, একজন দক্ষ গৃহকর্ত্রী এই অর্থের ব্যবহারটা যথাযথ নিশ্চিত করতে চান। আমাদের বাবা মা আমাদেরকে অনেক সময় অনেক জিনিস কিনে দেন না। আমার কাছে যেটা, তোমাদের কাছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেছে যে তারা সেটা কিনে দিচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন, তারা আগে বুঝতে পারতে হবে ওনাদের, বা ওনারা বুঝতে চান যে এই জিনিসটা সত্যি সত্যিই তোমার প্রয়োজন কি না। যেটা প্রয়োজন না, অহেতুক যেটার প্রয়োজনীয়তা অনুভব করো তুমি, সেই রকম জিনিসগুলো ওনারা পরিহার করেন। তার কারণ হচ্ছে ওই একটাই, সেটা হচ্ছে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
সম্পদের যথাযথ ব্যবহার যদি নিশ্চিত আমরা করতে না পারি, তাহলে সম্পদও একদিন শেষ হয়ে যাবে, কারণ আমাদের চাহিদার কোনো শেষ নেই। এটা পৃথিবীর চেয়েও বড় আমাদের চাহিদা, আর সম্পদ এই পৃথিবীতেই আছে। সুতরাং পৃথিবীর চেয়েও যেটা বড়, সেটা তো আর এইভাবে সম্ভব না পূরণ করা। সেজন্য অর্থের যথাযথ ব্যবহার প্রত্যেকটা গৃহকর্মীর নিশ্চিত করতে হয়। এইবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা হচ্ছে সময়। এই সময়টা প্রত্যেকের কাছে সমানভাবে আসে। প্রত্যেকের কাছেই 24 ঘন্টায় একটা দিন হয়, প্রত্যেকের কাছে 1 ঘন্টা যা সবার কাছেই তা। একেবারে উন্নত দেশ থেকে শুরু করে একেবারে অনুন্নত দেশ, খুব ধনী থেকে একেবারে দরিদ্র যে, তার কাছেও সমানভাবে কিন্তু আল্লাহ এই জিনিসটা দিয়েছেন। এই সম্পদটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই সম্পদকে যে যত ভালো করে ব্যবহার করতে পেরেছে, সেই কিন্তু উন্নতির শিখরে বা উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছে। সেজন্য আমরা বলি যে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তো সময়ের যথাযথ ব্যবহার, আমরা তো সবাই সময়ের যথাযথ ব্যবহার করছি, কেউ তো সময়ের যথাযথ ব্যবহার না করে তো আর নেই, সময় তো চলেই যাচ্ছে, তাই না? এটাকে কিন্তু সময়ের যথাযথ ব্যবহার বলছে না। যেমন প্রতিটা মানুষের কিন্তু বয়স বিভিন্ন ভাগ আছে, সেই বয়সের বিভিন্ন ভাগে তার বিভিন্ন কাজগুলো কিন্তু ভাগ আছে, সেইটাই কিন্তু সেই সময়ের মধ্যে করতে পারাটাকে আমরা বলছি সময়ের যথাযথ ব্যবহার। যেমন বাল্যকালে, একেবারে শিশুকালে থেকে মানুষের যখন স্কুল যাওয়ার আগ পর্যন্ত একটা সময়, স্কুল যাওয়া থেকে শুরু করে একেবারে ক্লাস 1 উঠা পর্যন্ত একটা সময়, ক্লাস 1 থেকে প্রাইমারি পর্যন্ত একটা সময়, তারপরে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত একটা সময়, কলেজের উঠা থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা সময়, তারপরে সেখান থেকে কর্মজীবন থেকে শুরু করে সাংসারিক জীবনে প্রবেশ করা, ওইটাও আর একটা সময়। আবার সাংসারিক জীবন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছানো, ওইখানেও আর একটা সময় পার করতে হয় মানুষের। এই যে সময়গুলো, এই যে শ্রেণীগুলো ভাগ করলাম, এগুলো বয়সের ভিত্তিতে ভাগ করা, কাজের ভিত্তিতে ভাগ করা। এই কাজগুলো কিন্তু মানে যখনকার কাজ তখন করতে হয়। আমি যদি আমি যদি 9ম 10ম শ্রেণীতে যদি বা তোমাদের মতো 7ম শ্রেণীতেই যদি ভালো করে পড়ালেখা না করতাম, তাহলে হয়তো আমি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারতাম না। আবার 10ম শ্রেণীতে আমি যদি ভালো করে পড়ালেখা না করতাম, তাহলে হয়তো আমি একাদশ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে পারতাম না। সেই জন্য যখনকার কাজ তখন ভালো করে করতে হয়। তোমাদের কাছে মনে হতে পারে যে আমি বোধহয় শুধু পড়ালেখাকেই সময়ের কাজ বলছি, তা কিন্তু না। যেমন এখন ঠিক এই সময়টা কিন্তু তোমাদের নৈতিক শিক্ষা গ্রহণ করারও সময়। তোমরা কিন্তু নৈতিক শিক্ষার প্রতি, নৈতিক শিক্ষা মানে তোমার মানবীয় মূল্যবোধগুলো, সেইগুলোও কিন্তু তুমি যথাযথভাবে চর্চা করবে। তোমার মনে হতেই পারে এখন যদি তোমাকে কেউ একজন একটা কথা বলে, তোমার কিন্তু খুব রাগ হতেই পারে, তোমার খুব রাগ হয়ে যাবে, কিন্তু তুমি তোমার রাগকে সংযত করবে, তুমি তোমার রাগকে কন্ট্রোল করবে। সেটাই হচ্ছে তোমার নৈতিক শিক্ষা। তুমি যদি তোমার নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলো, তাহলে বোঝা যাবে যে তোমার ভিতরে নৈতিক শিক্ষাটা নেই। এখনই কিন্তু সেই আবেগ বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। এই নৈতিক শিক্ষাটা আমাদের এখন থেকে নিতে হবে। এটাও কিন্তু সময়ের কাজ। তুমি যদি এখন এই শিক্ষাটা না পাও, পরবর্তীতে যখন তুমি আরও বড় হবে, তুমি যখন উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাবে, তখন তোমাকে আরও বিভিন্ন রকমের মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে হবে। তারপর যখন তুমি কর্মক্ষেত্রে যাবে, তখন তুমি সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। তুমি প্রতিনিয়ত সমস্যার সাথে তোমার ধাক্কা লেগে যাবে, আর ওই প্রতিনিয়ত সংঘর্ষ লাগার ফলে তোমার জীবনের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়ে যাবে। সেটা তুমি যে সময় মতো নৈতিক শিক্ষাটা গ্রহণ করোনি, তারই কুফল। তাই সময়ের কাজ সময় মতোই করতে হবে। অযথা বিভিন্ন অহেতুক মানুষের পরনিন্দা পরচর্চা করে আমাদের সময়টা নষ্ট করাটা ঠিক হবে না। তারপর আমরা দেখি শক্তিও একটা গুরুত্বপূর্ণ
বিষয়, গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা আমাদেরকেও আল্লাহ পাক কোনো না কোনোভাবেই দিয়েছেন। আমরা নিজেরা এটা ততটা অর্জন করতে পারি না, আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবাইকে কম বেশি আল্লাহ এই শক্তিটা দিয়েছেন। তো এই শক্তিটার কিন্তু যথাযথ ব্যবহার করার একটা উপায় আছে। সব মানুষের শরীরে একই রকম শক্তি থাকে তা না, কিন্তু সব মানুষের শরীরেই কিন্তু কোনো না কোনো শক্তি আছে, ছোট বড় অল্প কম বেশি বিভিন্নভাবে আছে মানুষের কাছে। তার শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি তার ভিতরে আছে। এই শক্তিটাকে কিন্তু আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি যখনই আমরা একটা তালিকা তৈরি করব, কর্ম তালিকা প্রস্তুত করব। দেখো, যে কোনো কাজের জন্য তুমি যদি আগে পরিকল্পনা গ্রহণ করো, তাহলে সেই কাজ তুমি অনেক সুন্দর করে গুছিয়ে করতে পারবে। সেই জন্য তোমাকে সব কাজের জন্য কর্ম তালিকা প্রস্তুত করতে হয়। তুমি কি করবা, কখন করবা, কত সময়ের জন্য করবা, কোন বিষয়টা কতক্ষণ পড়বা, এরপরে তুমি কি করবা, খেলাধুলা কতক্ষণ করবা, তারপরে অন্যান্য বিষয়গুলো কতক্ষণ পর্যন্ত তুমি সময় পাস করবা, সব কিছুই কিন্তু তোমার কর্ম তালিকা প্রস্তুত করে রাখাটা উচিত। তাহলেই তুমি তোমার শক্তি, সময় সবটাকেই যথাযথভাবে কাজে লাগাতে পারবে। তাহলেই কিন্তু তুমি দ্রুত তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজ তাহলে আমরা পার্ট 4-এর অর্থ, সময়, শক্তি এই 3টা সম্পদের যথাযথ ব্যবহার দেখলাম এবং এগুলো কি সেই সম্পর্কেও জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 4 সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আমি এই পার্ট 4 পড়ার পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো যে তোমরা পাঠ্য বইটা কিন্তু ভালো করে পড়বে। পার্ট 4 ভালো করে পড়বে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। এখানে তোমাদের বইয়ের পিছনেই কতগুলো ছোট ছোট কাজ দেয়া আছে, সব কাজগুলো তোমরা প্রস্তুত করবে, আমার কাছে পাঠাবে। আর অথবা তোমরা নিজেরাই আলাদা একটা খাতা তৈরি করে ফেলবে। যখনই স্কুল খুলবে আমরা সেগুলো চেক করব, দেখব যে কার কাজ কত সুন্দর হলো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই গুরুজনদের মান্য করে চলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।